রাজ্যশাসন রেখেছিল তো? মহারাজ, এই যে মহারাজ বিশ্বাস মন্ত্রী, আমি বিশ্বাস হবো অবশ্যই। আর শৈশবে আমার পিতার অন্যে পুষ্ট হয়ে তোমার পিতা চন্দ্রগুপ্তের পিতা, তোমার পিতার বিরুদ্ধে আমি কোনো কাজ করি নাই মহারাজ। আমি তার এক পুত্রের বিরুদ্ধে অন্য পুত্রের পক্ষ তুমি আর জানো তুই আর দ্বিতীয় হয়ে ষড়যন্ত্র করে অনার্য পার্বত্য সেনার সাহায্য নিয়ে ক্ষত্রিয়কে সিংহাসনচ্যুত করে পিতা কাশী পুত্রকে সিংহাসন বসেছ। এক সূত্র চার সূত্র আর নগরের সিংহাসনে মহারাজ, আমি চিরদিন বিশ্বাস করছিলাম না। তুমি আমার বিশ্বাস ভালো করে দিয়েছ। তুমি আমার শব্দপুত্রকে নির্ভয়ে চেষ্টা কারাগারে নিক্ষেপ করে আমি আমার এই দৃষ্টির সম্মুখে তাদের সেই বেচারীদের অনাহারে শুকিয়ে টুকরে মরতে দেখেছি। পতির পুত্র তাদের তীব্র সিদ্ধান্ত আমায় তুলে নিয়ে গেল আর বলে গেল প্রতিশোধ নিও বাবা, প্রতিশোধ নিও। আমায় ক্ষমা করো। এসব আচার মন্ত্রী চাণক্য তোমায় ডেকে পাঠিয়েছেন। ও বাবা, সেই জন্যই আমি এসছি। জানি না এসব আচার আমি আর তোমার মধ্যে বন্ধু বাঁচাও। এসব আচার কোনো ভয় নেই, এসো। যখন ছুরি সানাচ্ছ, যখন পানিয়ে বিষ মেশাচ্ছ, আলাপ মধুর করতে সক্ষম সমাজ। আমি প্রতিহিংসায় পাগল, কিন্তু তবু তোমারই রাজনীতি আমি পরিমাপ করতে পারবে। তোমাকে আমি পুরো বিশ্বাস সমাজ জানি না বিবেক একটা কুসংস্কার ঈশ্বর
প্রকাণ্ড উল্কাপাত হবে, সমস্ত জগৎ চেয়ে দেখবে। যাও, প্রস্তুত রেখো। কি খর্গ, শুভকাস্ত্র, বলির জন্য চিন্তা নাই। কিন্তু আমি বলছিলাম দ্বন্দ্বকে কি মুক্তি দিলে হয় না? হ্যাঁ, তাও হয়, তবে তা হবে। যা, হে অদৃশ্য মহাশক্তি, ভাষা দিয়ে চলেছ। কিসে যাচ্ছ? বিমুদুর তোমার ওই কুটির দৃষ্টি, বক্র হাসি, তীর্যক গতি, উৎকণ্ঠ নিঃশ্বাস, পঙ্কিল স্পর্শ। এই ছেড়ে ফিরে যেতে চাচ্ছি না। কি ভীষণ অক্ষরে অক্ষরে মিলেছে। আমি সেদিন
মৃত্যুকে আমি ঘৃণা করি, আমার পিতার পরিকল্পনাকে আমি ঘৃণা করি, কিন্তু মৃত্যুকে ভয় করি না। তোমার বর্তমান চোখকে আমি তুচ্ছ জ্ঞান করি, কিন্তু নিজের অন্যায় বুঝি আমার ক্ষমা করতাম। মহারাজ, আমি ক্ষমা করেছি। ক্ষমা নাই, এই পৃথিবীতে কেউ কারোকে ক্ষমা করে না, করতে পারে না। হৃদয়ের যে যন্ত্রণা বুকের ভিতরে হরনিশ চলছে, টপটপ করে ঘুরছে, তোমার ফোটা চোখের জলে শান্ত হয়, তাই না? ভালো ভালোকে যদি না জেনে অগ্নিতে হাত দেয়, হাত পড়ে কাত্তায়ন, অগ্নি নিজের কার্য করতে দ্বিধা করে না। তোমাকে একে স্বহস্তে বধ করতে হবে। তুমি পুত্র হত্যার প্রতিশোধ নাও। মনে করো কাত্তায়ন, তোমার স্বচ্ছ পুত্রের সেই খাদ্যের জন্য তাদের নিষ্প্রভায়মান দৃষ্টি, তারপর সবহীন। তাদের নিঃস্পন্দ নির্নিমেষ চক্ষুদুটির উপর মৃত্যুর করার মুদ্রাঙ্কন মনে করো কাত্তায়ন। এই মৃত্যু তুমি দেখছো, তুমি তাদের পিতা, তাই দেখছো। বধ করো কাত্তায়ন। আর হ্যাঁ, মরবার আদেশ শুনে যাও অনন্ত। পূর্ব মহারাজ, তোমার বংশে বাতি দিতে আর কেউ বাকি নাই। নন্দ বংশ আমি নির্মূল করেছি। কিন্তু চন্দ্রগুপ্তের অবচরে এই কাজ করা কি ঠিক হবে? যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে, সে প্রয়োজনে তাকে টেনে নামাতেও পারে। কোনো চিন্তা নেই কাত্তায়ন। হত্যা করো কাত্তায়ন। এত বড় দুঃসাহস! ব্রাহ্মণ অবাধ্য! আমি এই মুহূর্তে তোমাকে রাজ্য থেকে নির্বাসিত করলাম। বিশ্বাসঘাতক! এখন থেকে দেখাচ্ছি আমার আজ্ঞা ভিক্ষুকের কাকুতি নয়। এই তোমার শাস্তি। যাও।
বিশ্বহীরা দলবদ্ধ তাদের সঙ্গে তিনগুলির দলি আর কিছু মহারাজের স্বয়ংকক্ষে প্রতিদ্বন্দ্ব ঘাতক সুরক্ষকে অপেক্ষা করছে তা পূর্বে শুনিয়াছি তাদের দলপতি আচ্ছা যাও মূর্খ বাচ্চা বীরবল কি আজ্ঞা হয় মহামন্ত্রী মহারাজের স্বয়ংকক্ষে তাকে হত্যা করবার জন্য 25 জন গুপ্ত ঘাতক অবস্থিতি করছে তুমি সৈন্য নিয়ে যাও তাদের বধ করো এই মুহূর্তে চমৎকার ব্যবসা সংবাদের চৌচবি এ চাণক্যের সৃষ্টি মহারাজ শ্রী রামচন্দ্র গুপ্তচর রাখলেন বটে কিন্তু সে নিজের শাসন করে আর আমি গুপ্তচর রাখি আমাকে হেগে পাঠিয়েছেন বলতে হ্যাঁ চন্দ্রকেতু চন্দ্রগুপ্ত আর দাক্ষিণাত্য বিজয় করে শহরে ফিরছেন জানো জানি তিনি নগরীতে আমার উৎসবের আয়োজন করতে আজ্ঞা দিয়েছেন আয়োজন করেছো করেছি নগরী আলোকিত হবে গৃহে গৃহে জয়াবদ্ধ হবে পথে সংকটধ্বনি হবে আর কিছু হবে না ব্যর্থ আয়োজন যাও এসব বন্ধ করবে এক দৃষ্টি আমার দিকে চেয়ে রয়েছে কেন যাও যাও উৎসব বন্ধ করো যাও চন্দ্রকেতু চন্দ্রকেতু চন্দ্রগুপ্ত আর দাক্ষিণাত্য জয় করে মগধে ফিরেছে নগরে উৎসব নেই কেন মন্ত্রী চাণক্যের নিষেধ সে কি প্রতিজ্ঞা প্রিয় শিষ্যে বিজয় গৌরবে উৎসব করতে নিষেধ করেছে এই কিরূপ বিচার মন্ত্রীবর যখন নিষেধ করেছেন তার নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে কারণ সে বিজয় গৌরবে ব্রাহ্মণের ঈর্ষা ওই বাদ্যধ্বনি ওই বাদ্যধ্বনি বিজয় সমারোহের দিকে যায় আদেশ পেয়েছিলেন কি আদেশ বন্ধু হ্যাঁ পেয়েছিলাম সে আদেশ পালিত হয়ে গেল মন্ত্রীর নিষেধ ছিল তা আমি পূর্বেই অনুমান করেছিলাম চন্দ্রকেতু মগধের রাজা আমি না আমার মন্ত্রী বলতে চাই না উত্তর দাও মগধের মহারাজ আমি না আমার মন্ত্রী মগধের মহারাজ তবে শুনতে চাই না মন্ত্রীকে রাখো কোন বন্ধু বিশেষ তিনি যা বলবেন নিজে এসে বলবেন আমি এই মুহূর্তে স্থির হয়ে যা ওই মগধের মহারাজ চাণক্য না চন্দ্রগুপ্ত ব্রাহ্মণের ধর্ম আমার ধৈর্যের শিকড় ছাড়িয়েছে একবার আশ্চর্য আমি জানি সাম্রাজ্যের কেউই নই আগে আমি কৈফিয়ত শুনবো অভিশাপ করবো না মহারাজের জয় হোক মন্ত্রীবর আজ আমি আমার নগর প্রবেশ করতে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম সে আজ্ঞা পালিত হয়ে গেল আমি নিষেধ করেছিলাম তার কারণ জানতে পারি প্রয়োজন নাই। প্রয়োজন নাই আমি যা করেছি উচিত বিবেচনা করেই করেছি মন্ত্রী মগধের রাজা আমি মহারাজ আমি তোমার এই নৌভঙ্গ সহ্য করবো না বিচার করবো চন্দ্রগুপ্ত তুমি উত্তেজিত হয়েছ অভিনীত হও মন্ত্রী আমি জানতে চাই যে রাজ্যের রাজা আমি না চাণক্য মহারাজ চন্দ্রগুপ্ত কই তা তো দেখছি না দেখছি যে নিজের সাম্রাজ্যে আমি নিজে মন্ত্রী নিজের ক্রিয়া আমি নিজে বৃত্ত মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে বসে নিশ্চিন্তে রাজভোগ খাবে আর মহারাজ চন্দ্রগুপ্ত তার দেশ দেশান্তর থেকে আহরণ করে নেবে এই যদি আমাদের মধ্যে সম্পর্ক হয় তবে সে সম্পর্ক যত শীঘ্র ছিন্ন হয় ততই মঙ্গল মহারাজের অভিরুচি চাণক্য চেয়েছে এই মন্ত্রীপদ গ্রহণ করে নাই এই মুহূর্তে আমি মন্ত্রিত্ব ত্যাগ করছি তার পূর্বে আমি কৈফিয়ত চাই আমি কৈফিয়ত দেব না এত দূর সৈনিক বন্দী করো যুদ্ধের এত দূর পথ ভয়ানক হবে না মহারাজ এই আমি মন্ত্রিত্ব ত্যাগ করলাম চাণক্য নিশ্চিন্ত বিলাসে
রাজধানীতে বসিয়া নাই, সেইখানে বসে চাণক্যের রাজভোগ আহার করে দুই মুষ্টি আদর কন্দুল শয়ন করে অজীব সজ্জায়। আমি চললাম তোমার রাজ্য, তুমি শাসক। আর হ্যাঁ, যাবার আগে বলে যাই, কেন আমি এই উৎসব নিবারণ করেছিলাম। তোমার স্বয়ংকে তোমাকে হত্যা করার জন্য মুক্ত ভাব অবস্থান করছে। আমি সৈন্য পাঠিয়েছি তাদের বধ করতে। হ্যাঁ, আরো একটা কথা, বিজয়ী সেলুকাস সিন্ধু নদ পার হয়েছে। শত্রু চতুর্দিকে সশস্ত্র, এখন উৎসবের সময় নয়। এই জন্য আমি আমার উৎসব স্থগিত রাখতে চাই। মার্জনা করুন গুরুদেব, আপনি দয়া করে মন্দির ত্যাগ করবেন না। কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে না। কেন? যেখানে চাণক্য নেই সেখানে কি রাজত্ব চলে না? এত অভিজ্ঞতা বন্ধ। আজ আমি মুক্ত, আজ আমি সত্যি মহারাজ। উপদেশ শোনো বন্ধু, মন্ত্রীকে হাত পায়ে ধরে ফেরা। তোমার উপদেশ চাই না চন্দ্রকেতু। তোমার জন্য আমি একবার চাণক্যকে ক্ষমা করেছিলাম, ভ্রম করেছিলাম। আমি মহারাজ, আমার কোনো ভূমিকা নেই। এমনকি নিজের ভাইকে ক্ষমা করার ভূমিকা নাই। এই ব্যর্থ অভিনয় সে সরল কৌতুক ভালো। কিন্তু গুরুদেব যা করেছেন তোমার মঙ্গলের জন্য করেছেন। ও সেই জন্য কি ব্রাহ্মণ আমার ভাইকে হত্যা করেছিলেন? তিনি আর ডাক্তার আমার অবাকা ভাইকে হত্যা করে তার মৃতদেহের উপর শান্তিপুর কাছে দণ্ডবিদ্ধ করেছেন। দেখি নাই? কিন্তু তুমিও তো তার কাছে সিদ্ধান্ত ঋণী। ঋণী? অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ পটুতা। অপ্রিয় সত্য কথা বলার অধিকার এক প্রকৃত বন্ধুরই আছে। কিন্তু সেই বন্ধুত্ব হয় সমানে। ও আমারও তত মার্জনা করবেন মহারাজ। ভবিষ্যতে আমি মহারাজের সহিত বন্ধুত্বের স্পর্ধা করব না। এইবার সেকেন্দার সার দিগ্বিজয় সম্পূর্ণ করছে। চন্দ্রগুপ্ত, তুমি এক বছরে ভারতের সমস্ত গ্রিক পরিবেশ নির্মূল করেছ। এইবার তার শোধ দেব। বাবা, আপনি ভারত জয় করবার জন্য যাচ্ছেন কেন? সিন্ধুর পরপারে চন্দ্রগুপ্ত রাজত্ব করছে, তা আপনার এত চক্ষুষে কেন? সে রাজত্ব করবে কেন? সে তো আর গ্রিক নয়। আচ্ছা বাবা, সেকেন্দার সাহা সম্বন্ধে একটা গল্প শুনুন। কি? সে কি ঠিক? কি? তিনি যখন ভারত জয় করতে গিয়েছিলেন, তখন এক ব্রাহ্মণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেকেন্দার শাহ, ভারত জয় করে আপনি কি জয় করতে চান? ব্রাহ্মণ বললেন, আচ্ছা সেকেন্দার শাহ, ভারত জয় করে আপনি কি জয় করতে চান? সেকেন্দার শাহ বললেন, চীন জয় করবো। তারপরে আফ্রিকা, তারপরে ইউরোপ, তারপরে সেকেন্দার শাহ আর কিছু ভেবে না বললে, তারপর একটা প্রকাণ্ড ভোজ দেব। ব্রাহ্মণ বললে, তা ভোজটা এখনই দেন না কেন? সে ব্রাহ্মণ বড়ই উত্তরী। না বাবা, সেই ব্রাহ্মণ পরম দার্শনিক, মানুষের উচ্চাসার অন্তর। মহারাজ, চন্দ্রগুপ্তকে আক্রমণে এই হচ্ছে উপযুক্ত সময়। কিন্তু 6 লক্ষ সৈন্য। চাণক্য মন্ত্রিত্ব পরিত্যাগ করায় তারা এখন বিশৃঙ্খল। আমি সংবাদ দিয়েছি সম্রাট, আমি এ ব্যাপারে নিশ্চিত আক্রমণের এই হচ্ছে উপযুক্ত সময়। কিন্তু আমার সৈন্য সংখ্যা কম। নিশ্চয়তা আমি জানি এ নিশ্চিত চন্দ্রকেতুর সৈন্য স্বরাজ্যে ফিরে গিয়েছে। তারাও সম্ভবত গ্রিক সৈন্যের সঙ্গে যোগ দেবে, কিন্তু এখনো যে দিচ্ছে না কেন তাই আমি ভাবছি। সকলেই তোমার মতো বিশ্বাসঘাতক নয় ব্রাহ্মণ।
মতো কিরণ দেবায় তেমন ভারত আজ কেশায় আলো দিয়ে এসেছে। ঋতু ভারত সন্ধ্যার সূর্য পূর্ণ চন্দ্রের মতো প্রাচ্য প্রতীকের আকাশ বিভাগ করে নিয়েছে। তাদের সংঘাতে যে প্রলয় হবে, যুদ্ধ হত্যা ব্যবসা। নিশ্চয় বিরাস, তবে কি হত্যা ব্যবসা করতেন? তারা এই ব্যবসা নিয়েছিলেন তাদের আক্রান্ত দেশকে বাঁচাতে, কেড়ে নিতে নয়। সে কথা আমি বিশ্বাস করি না। যদি আত্মরক্ষার্থে অনিবার্য হয়, কিন্তু শান্তি ভঙ্গ করতে নয়। যাও যাও, আমি শুনতে চাই না এসব কথা। আপনি শেষে আমারই প্রজা, আমারই সৈন্য বিপক্ষের সাথে যোগ দিয়েছে। বাইরে শত্রু, ঘরে শত্রু, আর রক্ষা নাই। এ প্রকৃতির প্রতিশোধ। হিতৈষীকে শত্রু জ্ঞান করে রাজ্য থেকে নির্বাসিত করেছি। এই নির্বাসন করি আর কি, বড় অভিমানে বন্ধু বরাবর ছেড়ে চলে গেছে। এই সামান্য ধ্বংস হয় না। আমি যুদ্ধ করবো না, আমি নিজের উপর প্রতিশোধ নেব। যা এই প্রবল সাম্রাজ্য মেঘের পাশাদের মতো শুনতে মিলিয়ে যা। মা বিদায় দাও না, আমি যাচ্ছি। যুদ্ধে যুদ্ধ করতে করতে দেবো, পিঞ্জরাবদ্ধ ব্যাঘ্রের মতো আমায় খুঁজিয়ে মারতে দেব না। যুদ্ধ করতে করতে মরবো। সৈনিক, 500 কিলো আটা দাও। যাও। স্বপ্ন স্বপ্ন, মহারাজ চন্দ্রগুপ্তের জয়। এসেছি বন্ধু, এসেছি। গুরুদেবকে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে এসেছি বন্ধু। আর কোনো ভয় নেই। চাণক্য সব পারে, কেবল মরা মানুষকে বাঁচাতে পারে। কোনো ভয় নাই চন্দ্রগুপ্ত, এসো। এই মুহূর্তে তুমি যুদ্ধে অগ্রসর হও। বন্ধু, এক দৃষ্টি ছেড়ে রয়েছে কেন? এসো এসো, আজ বিপদের দিনে কাঁধে কাঁধ মিলে দৃঢ় পদে দাঁড়ায়।
করেছি, এখনো যদিও সন্ধিপত্র স্বাক্ষর হয়নি। কি সত্যি গুরুদেব? মহারাজ চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হস্তি দিবেন, আর তার বিনিময়ে সেলুকাস হিন্দুকুশের দক্ষিণে এবং পূর্বে সমস্ত বিজিত রাজ্য চন্দ্রগুপ্তকে অর্পণ করবে। আর জামিন রক্ষার জন্য, সন্ধি রক্ষা, জামিন রক্ষাকে সেলুকাসের কন্যার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ হবে। গুরুদেব, না না, আমি সম্রাটের কন্যা চাই না। এই আমার পুত্রবধূ। এই চাণক্যের মন্ত্র কিন্তু রাজ্যের কল্যাণে ছায়া নিশ্চয়ই এই তুচ্ছ স্বার্থ বলি দিতে পারবে। তুচ্ছ, তুচ্ছ, তুমি কি জানবে প্রভু? তুমি কি জানবে? একটা সমুদ্র, তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন, যতদূর দেখা যায় মৃত্যুর মতো স্থির। মমতা স্নেহের অভাব পূর্ণ করতে পারে না এই সুন্দর প্রভাব, এই গান ও নীলিমায় মন্ত্রীবর, এসেছে, এসেছে বন্ধু। ব্যাংকের প্রয়োজন চাণক্য। আমি তোমার বন্দী, অন্যায় করেছি, শাস্তি দাও। বন্ধন উন্মোচন করে দাও প্রহরী। আর তো আমাদের মধ্যে কোনো প্রভেদ নাই। প্রভেদ নাই? তোমার এক ইঙ্গিতে আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। আমি বন্দী, আর তুমি এই বিশাল সাম্রাজ্যের সর্বময় কর্তা। এই ছোড়া নাও, আমার পক্ষে আঙুল বসিয়ে দাও। তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। তোমার অভিপ্রায় কি চাণক্য? আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, 100 ব্রাহ্মণকে উপর ক্ষেত্রে পরিণত করেছি। তুমি যা পারো নাই। এই বিশাল সাম্রাজ্যে একটা শান্তি বিরাজ করছে। বাইরে শত্রুগণ ত্রস্ত, রাজপথ পার্শ্বের অধিক তার সম্পত্তি রেখে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে। কিন্তু এই বিরাট শান্তি পর্বতের মতো স্থির, নিষ্প্রাণ। তুমি হয়তো পারবে, মন্ত্রিত্ব চাও ছেড়ে দিচ্ছি। তোমার অভিসন্ধি বোঝা আমার অসাধ্য। আমি এই উপবিদ ছুঁয়ে বলছি, আমি এই মুহূর্তে মন্ত্রিত্ব ত্যাগ করছি। যদি তোমার হৃদয়ে আছে, তুমি পারবে, আমি পারি নাই। সেই ব্রাহ্মণের প্রভুত্বকে শিখরে উঠিয়ে ওই বৌদ্ধ ধর্মের বন্যা আসছে। আমি দূর ভবিষ্যতে কি দেখছি জানো? কি এই পুনরায় বিখণ্ড সাম্রাজ্যের উপর প্রেতের ভৈরব নৃত্য, আর তারপর এক মহাশক্তি এসে এই গলিত সবের উপর তার জাদুতন্ত্র বুলিয়ে এই বিখণ্ড মাংস পিণ্ডগুলিকে এক নতুন শক্তিতে সঞ্জীবিত করে তুলছে। তারপর তার ন্যায় শাসনে ব্রাহ্মণ এবং শূদ্রকে চষে সম্মুখীন না এই মন্ত্রিত্ব। কিভাবে কি করছে? তোমার বন্ধুত্ব চাই। উত্তম অভিনয়। বিশ্বাস করো, আজ আমি বড় দিন। চাণক্য কূট, কৌশলী, বিচক্ষণ চাণক্য ভারতবর্ষের জীবিত জাতির সমবায়ে এক বিরাট সঙ্গীত রচনা করেছে।
এক কোনো করুণা নাই, স্নেহ নাই, বিশ্বাস নাই, শ্বাস নাই, আমি নিয়ে কি করবো? টেনে ভেঙে চুড়ে ফেলবি। জনক, তুমি ক্ষিপ্ত হয়েছ। বলে আয় রে ছুটে আয় রে তোরা, সেথা নাই গো মৃত্যু নাই গো জয়া। বলে আয় রে ছুটে আয় রে তোরা, সেথা নাই গো মৃত্যু নাই গো জয়া। ছাড়ো দেখে সেই চক্ষু দুটি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, যে তোমার কথা সত্য বলো। আমারই আর কার? সত্য বলো, প্রচুর অর্থ দেব, সত্য বলো। না বাবা, তুই আমার কন্যা নয়, পথে মানুষ নিয়ে গেছে, তবে সেই অবধিকে নিজের মেয়ের মতোই পালন করেছে। তবে তবে তোমার মেয়ে নয়। না বাবা, পথে কিনে কোথায় পেলে? ভগবান দিয়েছে, না হলে অন্তগুলোকে খেয়ে হাত ধরে নিয়ে দাঁড়াতে কি মাঠে পেয়েছি জানি না, তা হাসি করে খেতাম, এখন সেইভাবে চক্ষু দুটি হারিয়েছে। দস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছ। কিন্তু হয়েছে বাবা, চন্দ্রগুপ্তের রাজ্যে কার ঘরে বস্তা বাঁধা আছে, যে ডাকাতি করে খাবে? মেয়ে কোথায় পেলে? অবন্তিপুরে। অবন্তিপুরে কোন জায়গায়? গ্রাম। এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে নিয়ে এসেছ। না বাবা, সত্য বলো, চুরি করেছিলে? ডাকাতি করে এনেছিলে? সত্য বলো, ডাকাতি করে এনেছিলে? বাড়ি বাড়ি হৃদয় হৃদয় উঠবে ভাবনা। তখনের বয়স 3 কি 4 বছর। নাম কি বলেছিল? তিনি বাপের নাম তোমাকে আমি মানবো না, তোমার কেশাগ্র স্পর্শ করবো না, কোনো ভয় নাই। খাতায়ন না, সৈনিক না, না, না। তোমাকে এক খন্ড রাজ্য দিব। দস্যু, তুমি আমাকে পথের ভিখারি করেছ, তুমি আমাকে সংগ্রাম করেছ, তুমি আমাকে নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে তুলেছ। আমি তোমাকে বধ করে তোমার মূর্তি করিয়ে পূজা করবো। বুঝতে পারি আমি বেঁচে আছি। দেখো তো, আমি বেঁচে আছি। ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র।
এই চক্ষু দুটি আপনি বাবা কোথায় ছিলেন? শেষে তাও ওই নগরে উত্তম সব আজ গ্রীষ্মের লজ্জা বিকশিত না, আমি যাবো না। হেলে আমি এখান থেকেই যাই। আজ এই সমস্ত নগর জুড়েতে উৎসব বন্ধুরি বাজছে, সে আমার কর্ণের মরণের আত্মনাদ নিনাদিত করছে। বাবা জানেন কি যে আপনাকে ছেড়ে যেতে পক্ষে কি হচ্ছে? প্রলয় হয়ে বইছে। সে কি তুই চন্দ্রগুপ্তকে ভালোবাসো না? এই কথা বুঝে দিতে হবে। তবে তুমি এই বিবাহ করতে কেন? তুমি এই বিবাহের সুখী জানলে আমি আনন্দে আমার সমস্ত দুঃখ ভুলে যেতাম। কিন্তু তুমি দুঃখকে বরণ করে নিয়েছো, তা যদি আগে জানতাম। দুঃখ হলে কি স্বেচ্ছায় তাকে বরণ করে নিতে পারতাম? পরের হিতে কর্তব্যের জন্য আত্মবলিদান, সেতে পরম সুখ, সেতে উল্লাস, গৌরব। তোমার গৌরব, কিন্তু গ্রীষ্মের লজ্জা। লজ্জা? এত বড় বিবাহ জগৎটা সফল হয়েছে। এই বিবাহে দুই সভ্যতার মধ্যে এক মহা ব্যবধান থেকে গেল, দুই মহাদেশ এক হয়ে গেল। যে দেখুন, ওই প্লেটো আর নবীন একসঙ্গে কাঁধ ধরে নিয়েছে, সোলান আর মনুবলা ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তোমাদের মৃদঙ্গের সঙ্গে বাল্মিকের বীণা বেজে উঠেছে। হেরোডোটাস ও ব্যাস, সক্রেটিস ও বুদ্ধ, একিলিস ও ভীষ্ম, প্যান্থিয়ান আর পুরাণ এক হয়ে গেল। তুমি এক দৃষ্টি পিছিয়ে আছো। না বাবা বিদায় আশীর্বাদ। সুখী হও তোমরা আমার। তুমি গ্রিক সম্রাটের বিরাট বাহিনীকে পরাস্ত করেছ, যা তোমার ভূমিদ্বয় ভারতের কোন নরপতির সুদূর কল্পনাতেও আসে না। তোমার নাম ভারতের ইতিহাসে অক্ষয়। আমার কাজ শেষ হয়েছে, আমি এখন বিদায়। আমি এতকাল যা করেছি তা ভুলেও না ব্রাহ্মণের উচ্চাসা প্রতিহিংসা ব্রাহ্মণের উচিত। ব্রাহ্মণের ধর্ম আমার জীবিকা। তুমি যে সাম্রাজ্য বাহুবলে পেয়েছ তা তোমার এই যোগ্য মন্ত্রীর সাহায্যে আমি আর শাসন করতে চাই না।
প্রকৃতি আজ প্রকৃতিস্থ হল, এতখানি বুদ্ধি অথচ হৃদয় নাই, এ অনিয়ম কি সয়? চন্দ্রগুপ্তের জয় হোক। রানী পুত্র আজ ভুবন বিজয়ী ভারত সম্রাট চন্দ্রগুপ্ত। আজ থেকে সত্যিই রাজমাতা, এসো মা, তোমার স্থান সবার উপরে। আজ থেকে আমার মাতার নামে এই বংশের রাজা নাম হোক বংশ বংশ। চিরজীবী হব। তুমি যে সন্তান আমাকে দিলে, এর আগে তো যে কোনো মা তা পায়নি। রাজমাতা আমাকে আগেই বলেছিল, আজ যে তুমি আমাকে দেবীর আসনে বসালে, সকল গ্লানি, সকল অপমান, সকল লজ্জা প্রথমে আশীর্বাদ করো না, আমার সিংহাসন যেন চিরকাল তোমার পদতলে থাকে। জয় হোক তোমার পুত্র। আজ জগৎ দেখল মাতার প্রতিজ্ঞা, পুত্রের সূর্য আর গুরুর শিক্ষা, এই তিন মহাশক্তি এক হলে তার কাছে সারা বিশ্ব নতজানি হয়। আমি দেখতে পাচ্ছি মহারাজ, আজ থেকে শত সহস্র বছর পরেও ভারত ভূমির এই মাতা ও পুত্রের বিজয় গাথা, কৌটিল্য চাণক্যের দূরদর্শিতার কাহিনী জগৎবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আর এই ভারতবর্ষের ইতিহাসে মৌর্য বর্ষের বীরত্ব ও সুশাসনের কাহিনী চিরকাল অক্ষয় হয়ে থাকবে। জয় জয় গুরুশ্রেষ্ঠ চাণক্য, জয় রাজমাতা পুরা, জয় চন্দ্রগুপ্ত। আমাদের নাটক মুরাদমন চন্দ্রগুপ্ত। এই নাটকের মধ্য দিয়ে আমরা যেন পৌঁছে গেছিলাম সেই প্রাচীন ইতিহাসের মৌর্য বংশে। রচনা দ্বিজেন্দ্রলাল রায়, সম্পাদনায় ডক্টর পল্লব বন্দ্যোপাধ্যায়। চন্দননগর নাটকে একটি অন্যতম প্রযোজনা। মঞ্চসজ্জায় অসীম বন্দ্যোপাধ্যায়, রূপসজ্জা শঙ্কর পাল, আলোকমুখীপর মাস্টার বাপি, আবহ সপ্তর্ষি চট্টোপাধ্যায়, কিবোর্ডে সহায়তা করেছে সন্তোষ বিশ্বাস এবং তবলায় কৌশিক কুণ্ডু। অভিনয়ে অভিজিৎ পাল, সুতপা কুমার, পরীক্ষিত রায়, প্রসূন চক্রবর্তী, অগ্রনীল ধর, পারমিতা চট্টোপাধ্যায়, সুচিস্মিতা ঘোষ, শ্রবণা চট্টোপাধ্যায়, অভিধা ঘোষ, সঞ্জয় মণ্ডল, অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষ, অসীম বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, পার্থপ্রদীপ কুণ্ডু, সপ্তর্ষি চট্টোপাধ্যায়, রূপকথা বন্দ্যোপাধ্যায়, নিশীথ ঘোষাল, দেবাশিস চান্দাল, তৃপ্তি দেব, সৌম্যব্রত রায়, অমৃতা রায় এবং ডক্টর পল্লব বন্দ্যোপাধ্যায়। অনবদ্যের উপস্থাপন আমরা চাকরি করলাম, যেন ইতিহাসে চাকরি করতে পারলাম আমরা। কিন্তু আজ